পালাগানের শিল্পী মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আপনার কাছে অবাক লাগছে যে হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মমতাজের বিরুদ্ধে, এটা কি সত্য? হ্যাঁ, এটাই সত্য। মমতাজের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? বিএনপি কি জবাব দেবে? দর্শক, মাঝে মধ্যে আমার মন চায় যে শেখ হাসিনাকে বলি যে আপনি আজীবন প্রধানমন্ত্রী থেকে যান। আপনারা তো বলবেন যে ভাই কেন, শেখ হাসিনা গেলে তো দেশের মানুষ মুক্তি পাবে, দেশটা আরেকবার স্বাধীন হবে। কথা সত্য, কিন্তু ভাই আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো এবার এমপি মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু কেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে এবার মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মেশন দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি এমপি মমতাজের বিরুদ্ধে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সে ভিডিওটি। পালাগানের শিল্পী মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আপনার কাছে অবাক লাগছে যে হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মমতাজের বিরুদ্ধে, এটা কি সত্য? হ্যাঁ, এটাই সত্য। মমতাজের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত একটি দেশ, একটি দেশের সরকার, একটি দেশের আইন। আপনারা দেখছেন যে এই যে মমতাজ, যিনি বাংলাদেশের অবৈধ একজন এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই অবৈধ এমপি মমতাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের আইন আদালত সেখান থেকে এই রায় ঘোষণা করেছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কণ্ঠশিল্পী, যাকে আমরা বাংলাদেশের পালাগানের শিল্পী হিসেবে জানি, সেই মমতাজ, তিনি একটি অনুষ্ঠান করার কথা ছিল এখন থেকে প্রায় 15 বছর পূর্বে। সেই অনুষ্ঠানে তিনি টাকা পর্যন্ত নিয়েছেন, অগ্রিম টাকা নিয়ে সেই টাকার যে দায়িত্ব সেটা পালন না করে, প্রতারণা করে সেই কনসার্ট বা সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ না করে তিনি সেই জায়গার টাকা মেরে দিয়েছেন এবং সেই ব্যক্তি শতবার, হাজারবার কল দিলেও সেই ফোন রিসিভ করেননি। তো না করার কারণে আজকে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা এবং মামলা দায়ের এবং মামলা পরবর্তী আজকের এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আপনারা জানেন যে 14 লাখ রুপি, 14 লাখ রুপি মানে ভারতের ইন্ডিয়ান টাকার 14 লাখ রুপি এই মমতাজ নিয়েছেন 14 বছর আগে পশ্চিমবঙ্গের একটি অনুষ্ঠানে। 2004 থেকে 8 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সেখানকার একটি ইভেন্ট অর্গানাইজেশনের সঙ্গে গায়িকার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী 2008 সালের ডিসেম্বরে মুর্শিদাবাদ জেলার বাহরপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে 14 লাখ রুপি দেওয়ার কথা হয়েছে এবং দিয়েছে। কিন্তু সেই 14 লাখ রুপির জায়গায় তিনি সেখানে যাননি, সেই প্রোগ্রামটা তিনি ক্যান্সেল করেছেন বা সেখানে তিনি কোনোভাবে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেননি। না করার কারণে সেই জায়গায় যারা ভক্ত ছিলেন, উদ্যোক্তা ছিলেন, তারপরে শ্রোতা ছিলেন, তাদের কাছে আয়োজক কমিটি এক ধরনের চরমভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং তাদের আয়োজকদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়েছে। এবং সেই সমস্যায় পড়তে হওয়ার পরে পরবর্তীতে মমতাজের সাথে বিভিন্ন সময় তারা যোগাযোগ করেছেন, কিন্তু এই বাংলাদেশের অবৈধ এমপি মমতাজ তিনি সেই যোগাযোগকে তাদের সাথে রাখেননি, তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেননি এবং তাদের সেই অনুষ্ঠানে পর্যন্ত যাননি। তো সে কারণে মমতাজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করা হয়। সেই সূত্রে 2009 সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরে সমন জারি কার্যকর না করায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরপর নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন গায়িকা। পরে নিম্ন আদালতের নির্দেশে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শক্তি শঙ্কর বাগাচি, যে ব্যক্তি হচ্ছেন সেই কনসার্টের আয়োজক কমিটির প্রধান। সেই শক্তি শঙ্কর বাগাচি তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। 2010 সালে নিম্ন আদালতের নির্দেশে খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখে কলকাতার হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে 3 বার আগাম জামিন পেয়েছেন গায়িকা। সর্বশেষ গত 9 আগস্ট ফের আদালতে হাজিরা এড়িয়ে যান গায়িকা। গায়িকার পক্ষ থেকে জানানো হয়
তিনি এই মুহূর্তে কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন, তাই আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এ অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে গায়িকা হাজির না হয় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার বাদী শক্তি শঙ্কর বাগাচি বলেন, আসামি বাংলাদেশে যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি। এই যে বললাম, শেখ হাসিনার অধীনে অবৈধ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি আজকের প্রভাব খাটাতে চাচ্ছেন বিভিন্ন জায়গায়। 2008 সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আমার চুক্তি হয়েছিল, বিনিময়ে তিনি 14 লাখ রুপি আমার থেকে নিয়েছেন। এরপরে তিনি শো করেননি, যার জন্য আমাকে বড়সড় আর্থিক ক্ষতি ছাড়াও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। আমি এই ঘটনার পর বারবার ঢাকায় যাই, তাকে অনুরোধ করি আমার অনুষ্ঠানে করে দেওয়ার জন্য। তাকে আমি বহুবার ফোন করেছি, ফোন কলের ডিটেলস আমি আদালতে পেশ করেছি। এরপর আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছিল, কিন্তু তিনি আমাকে চেনেন না বলে সম্পূর্ণ অস্বীকার করেন। তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলে তিনি মামলার সহযোগিতা করবেন বলে আগাম জামিন নেন, কিন্তু তিনি কোনো সহযোগিতা করছেন না। তিনি কলকাতায় আসেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের অনুষ্ঠান করেন। আমার অনুষ্ঠান করতে তার সময় হয় না। যেহেতু তিনি প্রভাবশালী, তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে তিনি অভিযোগ করছেন। এই হচ্ছে বর্তমান। যারা জনগণের ভোট চুরি করে পদত্যাগ করে, তারা আবার ইলেকশন নিয়ে কথা বলে, কোন মুখে বলে? আমার সেটাই প্রশ্ন। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করেছিল, সেটাই আজকের বিএনপি। আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে। এক দফা আন্দোলন কি, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? বিএনপি কি জবাব দেবে? জিয়াউর রহমান ক্ষমতা আসার পর সেনাবাহিনীর হাজার হাজার অফিসার, মুক্তিযোদ্ধা অফিসার, সৈনিক, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। বিমান বাহিনীর অফিসার সৈনিকদের নির্মমভাবে হত্যা করেছে। তাদের আত্মীয়স্বজন এখনো কেঁদে ফেলে, অনেকের লাশের খবরও পায় নাই। আমাদের আওয়ামী লীগের কত নেতাকর্মীকে, ছাত্রলীগের সেই মাহফুজ বাবু থেকে শুরু করে মৌলভী শহীদ থেকে শুরু করে অগণিত নেতাকর্মী তুলে নিয়ে গেছে, তাদের লাশ তো তাদের আত্মীয় পায়নি। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর থেকে তো এই কাজই শুরু করেছে, এবং মুক্তিযুদ্ধের পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছিল। আজকে সেই যারা স্বজন হারা বেদনা নিয়ে এখনো কেঁদে বেড়াচ্ছে, তাদের জবাব কি খালেদা জিয়া এবং তার পরিবার বা তার দল দিতে পারবে? তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে? তাদের কি অধিকার আছে বলার? তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা করেনি। আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম। 15ই ফেব্রুয়ারি সেই নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেয় নাই। এদেশের মানুষ ভোট, তার ভোটটা চুরি করলে মেনে নেয় না, এটাই প্রমাণ। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, বোধহয় কয়েকদিন মাত্র পার্লামেন্ট বসতে পেরেছিল। 30শে মার্চ খালেদা জিয়া বাধ্য হয় পদত্যাগ করতে। 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেছিল। বিএনপির নেতারা কি জবাব দেবে? খালেদা জিয়া জবাব দেবে? বা তার ওই কুপুত্র জবাব দেবে যে কেন তাকে পদত্যাগে বাধ্য হয়েছিল? এই কারণে জনগণের ভোট চুরি করেছিল। সেই কারণেই সে বাধ্য হয়েছিল জনগণের রুদ্র রোষে পদত্যাগ করতে। তো যারা জনগণের ভোট চুরি করে পদত্যাগ করে, তারা আবার ইলেকশন নিয়ে কথা বলে, কোন মুখে বলে? আমার সেটাই প্রশ্ন। ওই যে আমেরিকার বাইডেনরে 300 পাউন্ড ওজন, 65 বছরের এক বয়স্ক লোক, সে খালি একটা ঘোষণা দিয়েছে, সেই জন্য তাকে আমেরিকার FBI সরাসরি গুলি করে হত্যা করেছে। আর আমি তো থ্রেট, বোমা হামলা, গ্রেনেড হামলা, বোমা পুঁতে রাখা, সরাসরি গুলি, এ তো অনবরত আমাদের ভাগ্যেই আছে। বেঁচে যাচ্ছে আমার নেতাকর্মীরা, আমাকে মানব ঢাল রচনা করে আমাকে রক্ষা করছে। আজকে যারা এভাবে থ্রেট করবে বারবার, শুধু তাই না, আমেরিকায় আমার ছেলে, তাকে কিডন্যাপ করার জন্য FBI লোক হায়ার করলে কত টাকা তারা ক্ষমতায় থেকে বানিয়েছে একবার চিন্তা করে দেখেন। আমরা তো জানতেই পারতাম না। ওই FBI অফিসারটার বিরুদ্ধে তদন্ত হয়, তার দুর্নীতি ধরা পড়ে দেখে ওই মামলা করতে যে তখন জানলাম যে বিএনপির লোক তাদেরকে টাকা দিয়েছে, জয়কে আর আমার নাতি সোফিয়াকে, তাকে কিডন্যাপ করতে এবং মেরে ফেলতে। এটা কিন্তু ওই কোর্টের রায়ের ভিতরে বেরিয়ে এসছে এবং তাদের দুইজনের নামও এসছে, শফিক রেহমান আর মাহমুদুর রহমান। ওই রায়ের ভিতরে দুজনের নাম কিন্তু আছে, যে তারাই যে ব্যবস্থা করে আসছে বিএনপির পক্ষ থেকে
এবং বিএনপির একটা লোকাল নেতা, এর জবাব আছে বিএনপির কাছে? আমি দেশবাসীকে জানাতে চাই, তারাই জিজ্ঞেস করুক, যে তারা ইলেকশন করতে চায়, তত্ত্বাবধায়ক সরকার চায়, গণতন্ত্র উদ্ধার করতে চায়। কি গণতন্ত্র দিয়েছে তারা বাংলাদেশকে? জিয়াউর রহমান দিয়েছে স্বৈরতন্ত্র, মার্শাল্লাহ, সারা রাত কারফিউ। তাহলে কারফিউ গণতন্ত্র দিচ্ছিল, এটাই বলতে হবে যে কারফিউ গণতন্ত্র। আমি জবাব চাই বিএনপির কাছে, খালেদা জিয়ার কাছে, তারেক জিয়া এবং তার দলের। ওটা তো আসামি সাজাপ্রাপ্ত, ওর কাছে বলার কিছু নেই। দর্শক, মাঝে মধ্যে আমার মন চায় যে শেখ হাসিনাকে বলি যে আপনি আজীবন প্রধানমন্ত্রী থেকে যান। আপনারা তো বলবেন যে ভাই কেন, শেখ হাসিনা গেলে তো দেশের মানুষ মুক্তি পাবে, দেশটা আরেকবার স্বাধীন হবে। কথা সত্য, কিন্তু ভাই বিনোদনটা দিবে কে? আজকে দিলদার নাই, টেলিসামাদ নাই, এই যাপিত রসকসীন জীবনে একটু বিনোদন তো দরকার। এই আওয়ামী লীগ যেভাবে প্রতিদিন আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে, এই বিনোদনটা ভাই পাবো কোথায়? ওরে হাসি আর হাসি, মজা আর মজা। আজকে দেখেন এই যে ভারত সফর করে আসলো 5 সদস্যের প্রতিনিধি দল, এসেই সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলন করে কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক বলল যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো আগ্রহ নেই। আবার হাসান মাহমুদ বলল ভারত বলেছে সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। একজনের কথার সঙ্গে একজনের কথার কোনো মিল আছে? কোনো মিল নেই। এই যে বিনোদনগুলা। আবার কি বলল? আবার বলল যে ভারত বলেছে চীন এবং জামাত আমাদের জন্য কোনো সমস্যা না। কোথায় চীন, কোথায় জামাত, এটা নাকি ভারতের জন্য সমস্যা না। এটা আপনারা বিশ্বাস করেন? প্রথমেই আসি, ভারত বলেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ওদের কোনো আগ্রহ নাই। এটা কি বিশ্বাসযোগ্য? ভারতের পেটের ভিতরটা দেশ বাংলাদেশ, সেই দেশের নির্বাচনে কে ক্ষমতায় আসবে কে না আসবে এটা নিয়ে তো ভারতের প্রচন্ড আগ্রহ। সেম আগ্রহ আমাদের। ভারতে যখন নির্বাচন হয় তখন আমরা খুব খেয়াল রাখি কে আসলো কে গেল, নরেন্দ্র মোদীর জনসমর্থন কেমন। বা এই লন্ডনেও আমার সঙ্গে যখন ভারতীয় বন্ধুদের পরিচয় হয়, অনেক আছে না আমাদের সঙ্গে কাজ করে, অনেক আছে কলিগ ভারতীয়, যাকে আমি জিজ্ঞেস করি যে নরেন্দ্র মোদীর অবস্থা কি, তিনি আসবেন কিনা। তবে বেশিরভাগ ভারতীয় মনে করেন যে নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হলেও হতে পারেন, তবে তাকে সবচাইতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনের সম্মুখীন হতে হবে এবার, কারণ বিরোধীরা একটা বিশাল জোট করেছে, জোটের নাম দিয়েছে ইন্ডিয়ায়। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।